নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা রান্না করব খুব ফেমাস রান্না আর কি, রেলওয়ে মাটন কারি। তো এর পেছনে অনেক গল্প আছে, অনেক কথা আছে, অনেক হিস্ট্রি আছে। তো এখানে আমি একটা হালকা লেখা দিয়েছি বিক্রম কার্ভের, যে ওই সময় মানে হ্যাজ এক্সপিরিয়েন্স দ্য ট্রাভেল ইন ইন্ডিয়ান রেলওয়েজ অ্যান্ড টেস্টেড দ্য ফুড, তার একটা লেখা দিয়েছি। তখনকার দিনে যেমন ট্রেনে একটা ডাইনিং কার থাকতো আলাদা করে, এবং আমরা সেটা সত্যজিৎ রায়ের সিনেমাতেও দেখেছি যে ডাইনিং কারে বসে উত্তম কুমার, শর্মিলা ঠাকুর খাচ্ছেন এবং নানা রকম কথোপকথন হচ্ছে, সেটা আমরা দেখেছি। তা সেইটা আমরা হয়তো এই জেনারেশন উপভোগ করতে পারিনি, কিন্তু আমরা প্যান্ট্রি কার দেখেছি, আমরা দেখেছি রেলওয়ে স্টেশনে খাবার বিক্রি হচ্ছে, সেই কিনে খাওয়া, এবং বিভিন্ন রকম রেলওয়ের খাবারের কিন্তু একটা অদ্ভুত স্বাদ হয়। সেটা বাল্কে রান্নার জন্য নাকি বলতে পারবো না, তবে রেলওয়ে মাটন কারি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম অ্যান্ড টিল টুডে ইজ বিং সার্ভড ইন ডিফারেন্ট রেস্টুরেন্টস ইন ডিফারেন্ট ফর্মস, এবং এটার একটা অদ্ভুত নাম হয়েছে বাজারে এবং সত্যি খুব সুস্বাদু খেতে হয়। তা আজকে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে, আমি 1 কেজি মাটন নিয়েছি এবং বিভিন্ন মাটনের যা নেওয়া করার জন্য যা সরঞ্জাম, পেঁয়াজ কুচি, লঙ্কা আদা বাটা, রসুন বাটা, তারপরে টমেটো বাটা সমস্ত নিয়েছি। তো এইখানে যেটা করতে করতে হবে, প্রথমে আপনারা যদি একটা জিনিস কথা ভাবেন, যে তখনকার দিনে কিন্তু ট্রেনে যে খাবারের অর্ডার হতো সেটা আগের স্টেশনে অর্ডার হতো, এবং পরের স্টেশনে সেটা টেলেক্স করে জানানো হতো যে এই খাবার খেতে চেয়েছে বিভিন্ন মানে প্যাসেঞ্জাররা। তা সেই জন্য এখানে মাংসটা কিন্তু এর আগে থেকে সেদ্ধ করে রাখতো, এবং মাংসটা সেদ্ধ করে রাখার ফলে যেটা হতো যে জাস্ট একটাই কারণ, সেটা হচ্ছে সময় বাঁচানোর জন্য। তো এখানে আমি সেই জিনিসটাই করছি। আর এখানে আপনি দেখবেন যে আমি লঙ্কার গুঁড়ো খুব একটা ইউজ করছি না, কারণ সেই সময় সাহেব শুভরা খাবে, অভিজাত ইন্ডিয়ানরা যে ট্রেনে ট্রাভেল করছে তারা ফার্স্ট ক্লাসে খাবেন আর কি, তাই জন্য তারা লাল লঙ্কা খুব একটা বেশি পছন্দ করতেন না। তাদের ঝালটা যেটা হতো মেনলি, সেটা গোলমরিচের ঝাল এবং কাঁচা লঙ্কার ঝাল, এবং গোলমরিচের ঝালটা আপনি দেখবেন ঠিক জিভে লাগে না, সেটা লাগে ঠিক অনেকটা গলায় আর কি। তা সেই কারণেই এটা মেনলি গোলমরিচ দিয়েই রান্না হয়। তা আমি এখানে প্রথমে যেটা করছি সেটা হচ্ছে, যেমন বললাম আর কি, মাটনটা আমি আগে সেদ্ধ করে রাখবো। তা মোটামুটি আমি 80% মতন সেদ্ধ করে আলাদা করে সরিয়ে রাখবো। আর এখানে যে খাড়া মশলা, যেটা গোটা মশলা যেটা ইউজ করেছি, সেটা বিভিন্ন রকমের ইউজ করতে হয়। এখানে আমি নিয়েছি লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, শুকনো লঙ্কা জাস্ট ফর দ্য ফোড়ন আর কি, কিছু তেজপাতা, গোটা জিরে আর মৌরির একটা অদ্ভুত শীতল ভাব আনে খাবারের মধ্যে, এবং টেস্টেও সেই সুদিংনেসটার জন্য মৌরিটা এখানে আমরা ইউজ করব। তো এখানে মাংসটা সেদ্ধ করে আমি আলাদা করে সরিয়ে রেখেছি, পেপারটা এখনও বার করিনি, রেখে দিয়েছি। কড়াতে আলাদা করে তেল নিয়ে আমি প্রথমে আলুটা ভেজে নেব। তা আলুটার কথাটা বলতে গেলে এখানে বলা খুব প্রয়োজন, কারণ তখনকার দিনে কিন্তু যে রেলওয়ে মাটন কারিটা হতো তাতে কিন্তু আলু অবশ্যই থাকতো, এবং সাহেব শুভরা যে আলু খাবে না তা নয়, এবং আমাদের বাঙালিদের যে একটা বদনাম আছে যে আমরা যে কোনো কিছুতে আলু দিই, তা কিন্তু নয়। এই আলুটা ওয়াজ ভেরি টেস্টি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। ইনফ্যাক্ট এখনকার দিনেও মাংসের ঝোলে অনেকে খালি আলু আর মাংসের ঝোল দিয়ে খেয়ে নেয়, মাংসও খায় না। তা আলুটা হ্যাজ বিন আ প্রাইম থিং, তা সেই সময়ও ছিল। তা আলুটা আমি এখানে হালকা করে ভেজে নিয়ে আমি আলাদা করে সরিয়ে রাখবো। এবং আলুটার এই মেনশান কিন্তু যে কোনো পুরনো হিস্টোরিক্যাল যে জায়গাগুলো আমি সাইটগুলো দেখেছি, কিংবা যে জায়গাগুলো পড়েছি, কিংবা যে বিভিন্ন লোকের রান্না দেখেছি, তাতে কিন্তু আলু মাস্ট। এবং আলুটা হয়তো এই কারণেও হতে পারে যে যেহেতু মুম্বাই থেকে কলকাতা আসতো ট্রেনটা, তো সেখানে কিছু বাঙালির অবশ্যই থাকতো, এবং সেখানে আলুটা হয়তো একটা প্রাইম ব্যাপার ছিল। তা আলুটা সরিয়ে নেওয়ার পর আমি যেটা করব, তেলের মধ্যে খাড়া মশলাগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে আমি তেলটা একটু হালকা নাড়াচাড়া করব, এবং আপনারা লক্ষ্য করবেন যে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলার। যখনই সেই মশলার গন্ধটা বেরোবে, এখানে আমি পেঁয়াজটা অ্যাড করে দেবো। এবার পেঁয়াজটা অ্যাড করে দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো অনেকক্ষণ ধরে। পেঁয়াজ কিন্তু আপনি অনেকটাই দিতে পারেন, কারণ মাংসে আপনি পেঁয়াজ যতটাই দিন দেখবেন হারিয়ে গেছে, পেঁয়াজ আর পরে মুখে পড়বে না, কারণ পেঁয়াজটা মাংসের সাথে কষতে কষতে সেটা গলে একদম একটা পুরো গ্রেভির মতন হয়ে যায়, এবং এটা অ্যাডস আ থিকনেস টু দ্য গ্রেভি। তো সেইখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ এখানে ইউজ করলাম। অনেকে হিসাব করে যে প্রত্যেক 500 গ্রাম মাংসে একটা বড় পেঁয়াজ, তা আমি ওরকম কোনো আলাদা করে হিসাব করিনি। আমি আমার আন্দাজ মতন, আমার যেটা মনে হয়েছে যে এতখানি পেঁয়াজ মানে
চোখে দেখে যতটা পেঁয়াজ মনে হয়েছে আমি দিয়েছি। তো এটা দেওয়ার পর খানিকক্ষণ পর আমি এটার মধ্যে যে গোটা মশলাগুলো ছিল আরও জিরে, মৌরি এবং ধনের গুঁড়ো, এগুলো আমি সমস্ত অ্যাড করে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবং অফকোর্স যেটা দেবো সেটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচের কথা আপনাদের আগেই বললাম যে যে মাংসের যে ঝাল বা স্পাইসিনেসটা হতো দ্যাট ওয়াজ বিল্ট মেনলি উইথ দ্য গোলমরিচ। এবং এই যখন মোটামুটি পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট টাইপের হয়ে গেছে, আমি এটাতে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আদা রসুন বাটা, এবং দেখছেন একটু সবজি রঙের, এখানে আমি একটা দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি, তার সাথে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম, এবং এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। এটা রান্নাটা খুব কম তেলে হয় এবং অনেকটা গ্রেভি গ্রেভি টাইপের হয় এই কারণেই যে তখনকার দিনে সাহেবরা কিন্তু ট্রেনে বসে এই মাটন কারিটা মূলত খেতেন ব্রেড রোলস দিয়ে। এটা যে ভাত দিয়ে মেখে খেতেন যে অনেক ঝোল হবে তা কিন্তু নয়, এটা অনেকটা গ্রেভি টাইপের হতো এবং সুন্দর করে প্লেটে সাজিয়ে দেওয়া হতো, তারা ব্রেড রোল দিয়ে এটা খেত। তো এখানে আমি একটু হলুদ অ্যাড করলাম, করে আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে গেছে, বিভিন্ন রকম মশলাগুলো যেগুলো দিয়েছি সেগুলো যাতে নরম ততক্ষণ না হয়েছে। এখানে আপনি বলবেন যে কেন আমি এই কাশ্মীরি লঙ্কাটা দিলাম। কাশ্মীরি লঙ্কাটা দিলাম একটু টেস্ট, মানে জাস্ট রঙের জন্য, কোনো টেস্ট কিংবা ঝালের জন্য নয়, কারণ একদম হলুদ হলুদ মাংস খেতে অনেকটা নিজেকে অসুস্থ মনে হবে আর কি। তো সেই জন্য আমি একটুখানি দিলাম। এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এবার যেটা করতে হবে, আপনার খেয়াল হতে পারে যে অন্য সময় আমরা মাংস যখন রাঁধি আলুটা কিন্তু মাংসের মধ্যে সেদ্ধ হয়ে যায়। তো এখানে কিন্তু মাংসটা আমি হালকা করে, আলুটা খালি কিন্তু আলাদা আলাদা করে ভেজে রেখে দিয়েছি। তা আমি এখন আলুটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং বেশ খানিকটা জল অ্যাড করে আমি আলুটাকে একটু সেদ্ধ হতে দেবো, কারণ আলুটা সেদ্ধ হওয়া খুব প্রয়োজন। মাংসে মানে পাতে মাংস নিয়ে তারপরে আলু টিপে টিপে শক্ত পেলে মনটা খুব খারাপ হয়ে যায়। আলুটা সবসময় একটু নরম মাসি টাইপের হতে হবে। তাই জন্য এখানে আমি একটু জল অ্যাড করে খানিকক্ষণ ঢাকা দিয়ে আমি আলুটা রান্না করে নেবো। এই রান্নাটা এই কারণেই যে, কারণ মাংসটা তো আমার 80% হয়েই আছে, আর 20% মাংস হতে গিয়ে কিন্তু আলু গলানো যাবে না। তাই জন্য আমি আলুটা আলাদা করে একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে গলিয়ে নিচ্ছি। তো এইবার মোটামুটি যখন আলুটা গলে গেছে আমি দেখে নেবো একটু পরে টেস্ট করে। আমি এবার দেখি মাংসটার কী অবস্থা। তো মাংসটা আমি যেমন ম্যারিনেট করে জল দিয়ে করেছিলাম, আপনি দেখছেন মাংসটা একদমই প্রায় সেদ্ধ হয়ে গেছে, তার সাথে বেশ যে চর্বিটা দিয়েছিলাম তার তেলটাও বেরিয়েছে, এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখে নিলাম একটা ছুরি দিয়ে টিপে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই মাংসগুলো অ্যাড করে দেবো। এবং মাংসগুলো প্রথমেই যে একদম উপর করে ঢেলে দেবো তা না, আমি মাংসগুলো হাতা দিয়ে আলাদা আলাদা করে তুলে নিয়ে নিচ্ছি এই কারণেই যে প্রথমে মাংসটা দিয়ে আমি একটু এই যে গ্রেভির রঙটা সেটা মাংসের মধ্যে নিয়ে আসবো। এই কারণ মাংসটা আপনি দেখছেন অনেকটা সাদা সাদা রঙের হয়ে রয়েছে। তো সেইটা করার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমি তারপরে যে মাংসের স্টকটা তৈরি হয়েছে সেটা অ্যাড করব, যাতে ঝোলটা তৈরি হয় এবং আস্তে আস্তে সেটা খানিকটা শুকিয়ে আমি এটা থিক গ্রেভিতে নিয়ে যাব। তো এখানে আমি মাংসগুলো আলাদা করে তুলে অ্যাড করতে, আপনি মাংসের ইয়েটা দেখেই বুঝতে পারছেন হয়তো যে মাংসটা অনেকটাই হয়ে আছে। এবার খানিকটা নাড়াচাড়া করলেই জিনিসটা তৈরি হয়ে যাবে আর কি। তো এবার মাংসটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো, নেড়ে পুরো মাংসটা মিশিয়ে যাতে পুরো মশলাটা গায়ে লাগে, নুনটা ভেতরে ঢোকে, সেই ব্যবস্থা করব। তো এখানে এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখনও আমি জলটা দেখবেন স্টকটা এখনও ঢালিনি। স্টকটা অবশ্যই আমি দেবো, কিন্তু কারণ স্টকটার মধ্যে পুরো মশলার মাংসের ফ্লেভারটা রয়েছে, বিভিন্ন আদা রসুনের ফ্লেভারটা রয়েছে, সেইটা অবশ্যই দরকার আমাদের এই রেলওয়ে মাটন কারিতে। তো এইবার আমার হচ্ছে নেড়ে জিনিসটাকে গোটা একটা কনসিস্টেন্ট জায়গায় নিয়ে যাওয়ার পালা। এই পালাটার পরেই আমি জলটা ঢেলে দিয়ে এটাকে কমপ্লিটলি ফোটাতে থাকবো। তো আপনি দেখছেন এখন মাংস হ্যাজ টেকেন দ্য কালার, আমি তখন সেই মাংসের স্টকটা অ্যাড করে দিলাম। এখানে আপনি দেখছেন প্রায় কড়া ভর্তি প্রায় ঝোল হয়ে গেল, কিন্তু এইটা বেশিক্ষণ রাখবো না, এরকমভাবে ফোটাতে ফোটাতে মাংসটা অনেকটাই থিক এবং গ্রেভি টাইপের হয়ে যাবে। যেটা আপনাদের বললাম যে সাহেবরা তখন ট্রেনে বসে এটা ব্রেড রোল দিয়ে খেতেন, সেই জন্য খুব যে ঝোল হবে তা নয়, একটা গ্রেভি টাইপের হবে। কিন্তু এই মাংসটার পিছনে আর একটা গল্প আছে। এই মাংসটা নাকি কোনো এক সময় কোনো এক সাহেব খেতে গিয়ে কুককে ডেকে বলেছিলেন খুব ঝাল লাগছে, খুব স্পাইসি হয়ে গেছে, এটাকে একটু হালকা করে দেওয়া যায়। তো সেই জন্য নাকি সেই কুক মাংসটা নিয়ে গিয়ে তার মধ্যে খানিকটা তেঁতুল গোলা অ্যাড করে দেয়। তেঁতুলগুলো অ্যাড করার ফলে মাংসর একটা অদ্ভুত স্বাদ তৈরি হয়। তা আমরা সেটা এখানেও সেই জিনিসটাই রেপ্লিকেট করব। আমরাও এখানে মাংসটা যখন হয়ে এসছে প্রায়, আমরা খানিকটা তেঁতুলের কাত দিয়ে দিলাম এর মধ্যে। কাত দিয়ে জিনিসটাকে আমি ভালো করে নেড়ে আবার ফোটাতে থাকবো। এই তেঁতুলের ফলে কিন্তু একটা অদ্ভুত স্বাদ আসে, মানে সেটাই হয়তো রেলওয়ে মাটন কারির বৈশিষ্ট্য, মানে বিশেষত্ব আর কি। তো সেইটা আমি এখানে করলাম। তো এরপরে যেটা করব, কিছু কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভাল লাগে এর মধ্যে,
কাঁচা লঙ্কা চিরা আর অনেকটা ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দেওয়ার ফলে কী হবে যে গোটা জিনিসটার মধ্যে একটা অদ্ভুত স্মেল আসবে, কাঁচা লঙ্কার একটা যে ফ্লেভার থাকে সেটাও খুব প্রকট হয়ে উঠবে এবং গোটা জিনিসটার একটা স্পাইসিনেস থাকবে, বাট খুব মাইল্ড, যেহেতু আমি তেঁতুলের কাতটা অ্যাড করেছি। করে এবং ভালো করে কষেই আমি রিডিউস করবো এই ঝোলটাকে, যাতে একটা নমিনাল লেভেলে চলে যায় এবং সেইখান থেকে আমি সার্ভ করব। তো এখন মোটামুটি আমার মাংস কিন্তু সবটাই প্রায় হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে ফেলেছি। মোটামুটি আমার রেলওয়ে মাটন কারি কিন্তু রেডি এখন। তা আমি এটাকে এখন প্লেট করব। আমি এটা কাঁসার বাটিতে এটা সার্ভ করেছি একটু পুরনো মতো দেখানোর জন্য। আপনার যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।